এটা কি ফার্স্ট এইটা? আচ্ছা, আজকে আমাদের সেকেন্ড ক্লাস, ফার্স্ট ইয়ারে প্রথম বর্ষের দ্বিতীয় ক্লাস। আশা করি আপনারা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা বেসিক্যালি আমার পরিচয়। আজকে আমরা কি টপিকটা আলোচনা করব? হোমিওপ্যাথি আর অথবা অ্যালোপ্যাথি মেট্রোমেডিকের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, আমরা তো এখানে অনেকে জয়েন করেছি, অনেকে ফার্স্ট ইয়ারে আছেন। যারা হোমিওপ্যাথিতে আসছেন অবশ্যই একটা লক্ষ্য তো তাদের আছে, তাই না? লক্ষ্যবিহীন কোনো কিছুই তো হয় না। সবার মধ্যেই কিন্তু একটা লক্ষ্য আছে যে আমি কেন হোমিওপ্যাথিতে আসলাম। এর একটু কথা কিন্তু আজকে এই পার্থক্যের মধ্যে কিন্তু আমরা জেনে নিব কেন আসলাম আমি হোমিওপ্যাথিতে। হ্যাঁ, তা আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব হোমিওপ্যাথি এবং এলোপ্যাথি মেট্রোমেডিকের মধ্যে পার্থক্যটা কি। একটা কথা মানে সবসময় মানুষ বলে, যার নাই কোনো গতি সেই খায় হোমিওপ্যাথি। কথাটা কি আপনারা আমাদের সাথে একমত? আমার সাথে না, শুনেছেন এই কথাটা? আচ্ছা, ভুল। কথাটা শুনেছেন তো, যার নাই কোনো গতি সেই খায় হোমিওপ্যাথি? শুনেছেন কথাটা? আচ্ছা, এই কথাটা কি অর্থে বলা হয়? এই যার নাই কোনো গতি সেই খায় হোমিওপ্যাথি, এই কথাটা এই অর্থে বলা হয়। আপনি যিনি বলছেন ভুল, ঠিক আছে, আপনার দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন, আপনাকে অ্যাপ্রিশিয়েট করি। যার নাই কোনো গতি সেই খায় হোমিওপ্যাথি, এটার একমাত্র কথাটা হচ্ছে অ্যালোপ্যাথি যেখানে শেষ, হোমিওপ্যাথি সেখানে শুরু। ঠিক আছে? একজন পেশেন্ট যখন ক্রনিক কোনো অবস্থাতে গিয়ে সে অ্যালোপ্যাথি, টুটকা, ভেষজ বিভিন্ন জায়গায় গিয়ে যখন সে ফেলোয়ার হয়ে যায়, তখন সবাই বলে এক ফোঁটা হোমিওপ্যাথি খেয়ে দেখেন না রে ভাই, কি অবস্থা হয়। তাহলে হোমিওপ্যাথটা কিন্তু রাজার রাজা। যেখান থেকে অ্যালোপ্যাথি শেষ, সেখান থেকে আমাদের হোমিওপ্যাথি শুরু। সেই ধরনের রোগীগুলাকেই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে তাদেরকে রিকভার করতে পারি। এজন্য এই কথাটা বলে, যার নাই কোনো গতি সে খায় হোমিওপ্যাথি। এবার আমি আমার মূল টপিকে আসছি, হোমিওপ্যাথি বনাম এলোপ্যাথি। এখন আমি যে প্রথম যে টপিকটা আলোচনা করলাম সেটা নিয়ে আবার লাস্টে একটু বিশ্লেষণ করব। এর ফাঁকে একটু আলোচনা করে নেই কেন হোমিওপ্যাথি বা হোমিওপ্যাথি আর এলোপ্যাথির ভিতরে পার্থক্যটা কোথায়। প্রথম কথা, দ্রুত ফলাফল। দ্রুত ফলাফলের ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি একটি ম্যাজিক। অ্যালোপ্যাথির মাধ্যমে বহু রোগের ক্ষেত্রে কিন্তু দ্রুত ফলাফল নিয়ে আসা যায়, কিন্তু 50% ক্রনিক রোগী অ্যালোপ্যাথি চিকিৎসা নির্মূল হয় না। তরুণ রোগ, তরুণ রোগ বুঝেন তো, অ্যাকুইড রোগ, যে রোগগুলি হয়তো বা 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস থাকে, সে রোগগুলাকে আমরা তরুণ রোগ বলি। যেমন হাঁচি, কাশি, সর্দি লাগা, ঠান্ডা, মাথা ব্যথা, ব্রণ, ফোড়া, এই ধরনের রোগকে সাধারণত তরুণ রোগ বলে। এটা কিন্তু যদি লক্ষণ অনুযায়ী যদি তাকে ট্রিটমেন্ট দিতে পারেন, খুব দ্রুত আরোগ্য হয়, খুবই দ্রুত আরোগ্য হয়, যেটা অ্যালোপ্যাথিতে অ্যান্টিবায়োটিক লাগে। এবং হোমিওপ্যাথিতে কিন্তু আরেকটা পদ্ধতি আছে, যেটা 50 অষ্টমী পদ্ধতি। আপনারা কি যেহেতু ফার্স্ট ইয়ার হয়তো জানেন না, আমাদের কিন্তু দুইটা ওষুধ প্রয়োগের কিন্তু দুইটা নিয়ম, একটা হচ্ছে শততমিক, আর একটা হচ্ছে 50 সহস্রমিক। ঠিক আছে, এই ওষুধের শক্তি এবং মাত্রা নিয়ে আমাদের ক্লাস থাকবে, কারণ আমাদের এখানে যারা আপনারা ক্লাস করছেন তারা কিন্তু শুধুমাত্র মেট্রোমেডিকাই না, এর পাশাপাশি কিভাবে ওষুধ বানাইতে হয়, কতটুকু ডোজ দিতে হয়, কি পরিমাণ ডোজ দিবেন, কাকে আপনি কতটুকু ডোজ প্রয়োগ করবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর রহমতে জানতে পারবেন। তাহলে দুইটা পদ্ধতি অবলম্বন করতে, একটা হচ্ছে শততমিক আর একটা হচ্ছে 50 সহস্রমিক। এবং 50 সহস্রমিক ওষুধটা কিন্তু একদম সূক্ষ্ম, হ্যাঁ, যেগুলো খুব দ্রুত নির্মূল করা যায়। কিন্তু অ্যালোপ্যাথিতে কিন্তু এই দ্রুতটা নির্মূল করা খুবই টাফ। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রত্যেকটি ক্রিয়ারই একটি বিপরীত ক্রিয়া আছে, আমরা সবাই পড়েছি তাই না, নিউটনের গতিসূত্র। প্রত্যেকটি ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে।
আপনি অ্যালোপ্যাথি একটি ঔষধ খাবেন, দেখা যাবে যে যেটা আমরা অহরহ পাই, যে ব্যথার ওষুধ পেন কিলার খাচ্ছেন, আপনার কিডনি ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, কিডনিতে এফেক্ট করছে। আপনি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাচ্ছেন, আপনার ইন্টেস্টাইনে প্রবলেম দেখা দিচ্ছে। আপনি অনেক দিন পর্যন্ত ঘুমের ওষুধ খাচ্ছেন, আপনি এমনও হতে পারে আপনি সিজোফ্রেনিয়া রোগী হয়ে যেতে পারেন দীর্ঘদিন ঘুমের ওষুধ খাওয়ার কারণে। কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু এই পার্শ্ব প্রতিক্রিয়া নেই। একটা থেকে আরেকটা অঙ্গতে সেটা গিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি করবে এরকম ধরনের কোনো তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এই কথা আমি বলবো না, কারণ প্রতিক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। হোমিওপ্যাথিও যদি ক্রিয়া করে অবশ্যই এরও প্রতিক্রিয়া আছে, কিন্তু তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তেমন কোনো নেই, মানে খুব বেশি যে একটা মানে ক্ষতিকারণ হবে সেরকম কিন্তু কোনো নেই। এবং দেখেন কারণ নেই এই কারণেই, কারণ আমরা কিন্তু কখনো কোনো রোগীকে অর্গান ভিত্তিক ট্রিটমেন্ট করি না। কোনো হোমিওপ্যাথি ডাক্তার কখনোই অর্গান ভিত্তিক ট্রিটমেন্ট করে না। আজ পর্যন্ত যারা এখানে হয়তো আপনারা ডাক্তার না, আপনারা হয়তো ট্রিটমেন্ট করেন নাই, কিন্তু অ্যালোপ্যাথি অনেক প্রেসক্রিপশন তো দেখেছেন, তাই না? এই অ্যালোপ্যাথি প্রেসক্রিপশনের ভিতরে চলবে কথাটা আপনারা দেখছেন না? হোমিওপ্যাথি একটা প্রেসক্রিপশন বের করতে পারবেন যে প্রেসক্রিপশন লেখা আছে চলবে? কেউ যদি দেখে থাকেন আমাকে জানান এখনই যে হ্যাঁ আমি দেখেছি। এখানে কেউ কি আছেন যিনি হোমিওপ্যাথি প্রেসক্রিপশনের মধ্যে লিখে দিয়েছে যে চলবে? আচ্ছা, নিরাপত্তায় সম্মতির লক্ষণ, তার মানে আপনারা কেউ পাননি। কিন্তু অ্যালোপ্যাথিতে কিন্তু অহরহ এই কথাটা বলা থাকে চলবে। আপনার থাইরয়েডের সমস্যা চলবে, আপনার হাইপার টেনশন আপনার চলবে, আপনার যে কোনো ধরনের একটা রোগ যেমন ধরেন আপনার কোলেস্টেরল আপনার চলবে। তার মানে চলবে কতদিন চলবে? মৃত্যু পর্যন্ত চলবে। কিন্তু হোমিওপ্যাথি কি তাই বলে? হোমিওপ্যাথি তা কখনোই বলে না, কারণ হোমিওপ্যাথি কিন্তু আপনার থাইরয়েডে ট্রিটমেন্ট করছে না, হোমিওপ্যাথি কিন্তু আপনার প্রেশারে ট্রিটমেন্ট করছে না, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছে আপনাকে, আপনার ওভারঅলটাকে ট্রিটমেন্ট করছে। আর অ্যালোপ্যাথিরা শুধুমাত্র সেই অঙ্গটাকে ট্রিটমেন্ট করছে যার কারণে সেটা চলবে। তো এই কারণেই এই যে অতিরিক্ত ব্যথার ওষুধ বা অতিরিক্ত ঘুমনাশক মানে ঘুমের ওষুধ বা এই যে গ্যাসের ওষুধ এগুলো খেয়ে কিন্তু বিপরীতে দেখা যায় সার্জিক্যাল কেস পর্যন্ত চলে যায়। এবং আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথিতেও কিন্তু যে কেসগুলো আমরা সার্জারি ছাড়াই শুধুমাত্র ওষুধের মাধ্যমে কিন্তু এই সার্জিক্যাল কেসগুলো থেকে খুব সহজে একটা রোগীকে আমরা বাঁচাতে পারি। এবং এটা জানতে গেলে আপনাকে অবশ্যই এই যে আমাদের যে সার্জারি ডাক্তার জি.সি. রয় আমাদের সার্জিক্যাল ইয়াটা নেন, সাবজেক্টটা নেন, খুব চমৎকার ক্লাস। ওনার ক্লাসটা করলে বুঝতে পারবেন যে আসলে সার্জারি কি বিষয়। কাটাকুটি না করে, সেলাই না দিয়ে, ইনজেকশন প্যাথেটিন না দিয়ে কি চমৎকার করে আমরা কিন্তু ব্রেস্ট টিউমার, ওভারিয়ান সিস্ট, তারপরে আপনার এবং কি হাড় ভেঙে গেলে পর্যন্ত, একটা রোগী হাড় ভেঙে গেছে, হ্যাঁ তাকে হয়তো আপনার একটু শক্ত করে টাইট করে আপনাকে বাঁধতে হবে, কিন্তু বাঁধার পরের কাজটুকু কিন্তু আপনাকে কোনো সার্জারির প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু এমনও কিছু চমৎকার রেমেডি আছে যার মাধ্যমে কিন্তু আপনি সহজেই হাড়টা জোড়া লাগাতে পারছেন। একটা ব্রেস্ট টিউমারের রোগী, একটা ধরেন আপনি একটা, আমি যেহেতু মহিলা ডাক্তার তো আমার কাছে বেশিরভাগই মহিলা পেশেন্ট আছে। একটা মহিলার ইউটেরাস ফাইব্রয়েড নিয়ে আসলো বা ইউটেরাসে আপনার টিউমার নিয়ে আসলো। এখন আপনি চিন্তা করেন একটা আনমেরিড মহিলা যে তার হয়তো বিয়ে হয়নি, কিংবা বিয়ে হইলেও দেখা যাচ্ছে যে তার কোনো বেবি কনসেপ্ট করেনি, অর্থাৎ প্রেগন্যান্সি সে কন্টিনিউ করেনি, এমন একটা মহিলার যদি ওভারিতে যদি সিস্ট হয় বা ইউটেরাসে যদি টিউমার হয় এবং ডাক্তার যদি তাকে বলে এটা কেটে ফেলতে হবে, এই জীবন কি রাখবে সে? এই জীবন কি রাখার তার কোনো মূল্য আছে? মানে একটা মেয়ে যদি মাই না হতে পারে তাহলে কি করবে তার এই লাইফে? সে তো ধর্ম থেকে বিচ্যুতি হবে। অথচ দেখেন এই যে একটা সুন্দর পন্থা আমাদের কিন্তু হোমিওপ্যাথির মাধ্যমে রিলিভ করতে পারি। এতে করে শুধুমাত্র কি আপনি টাকাটা ইনকাম করলেন? নো, কখনোই না। যে আত্মতৃপ্তিটা আপনি পাবেন একটা রোগীকে যখন ভালো করার পরে, যে আত্মতৃপ্তি আপনি পাবেন, অন্য কোনো পেশাতে আত্মতৃপ্তি নাই। ওই রোগীটি হেসে হেসে আপনাকে সম্বোধন করবে, সালাম দিবে, আপনাকে যখন তার কৃতজ্ঞতা প্রকাশ করবে তখন আপনার ভিতরে যে নম্রতা, যে বিবেকটা জাগ্রত হবে, যে খুশিটা আপনি হবেন, সেটা বিশ্বের 100 কোটি টাকা দিয়ে আপনি ফিল আপ করতে পারবেন না। আমি যদি বলি একমাত্র এটাই প্রথম এবং প্রধান উৎস হোমিওপ্যাথিতে আসা। এবং শুধু আমি এখানে নয়, আমি একা নই, এখানে আমার সাথে যারা আজকে জয়েন করছেন তারা অনেকেই বলবেন যে হ্যাঁ আমারও হোমিওপ্যাথিতে আসার এটাই একমাত্র উদ্দেশ্য। আমি ডক্টরেট করলাম, অনেক টাকা ইনকাম করলাম,
ঢাকায় বাড়ি করলাম, গাড়ি করলাম, দালান কোঠা করলাম, মরে গেলাম, আমাকে কেউ চিনলো না। এটার নাম কি লাইফ? নাকি আপনি মরে যাওয়ার পর আজও আপনার নাম নেবে? আমরা ক্যান্টের নাম মহাবরে স্মরণ করি, আমরা হেনিমিনের নাম স্মরণ করি কেন? যদি আজকে তারা হোমিওপ্যাথ না হতো, যদি মানবের সেবায় না থাকতো, তাহলে কখনো আমরা এদেরকে মনে রাখতাম না। এবং আমরা আরো কিছু ক্যান্ট, হেনিম্যান, এগুলো তো অনেক আগের ডাক্তার। এখনকার বর্তমান সময়ে কিন্তু যেমন আমরা হাসান মির্জার নাম, আমরা যে ভিতল কাজ শ্রদ্ধা ভরে স্মরণ করি, কেন করি? কারণ ওনারা ওনাদের অবদানের জন্য আজকে আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছে। ওরা হোমিওপ্যাথি দিক নির্দেশন, ওনাদের মাধ্যমে যে কত রোগী ভালো হয়েছে সেটা বলার নাই, কল্পনাতীত। আপনার একটা জীবনে যদি আপনি কিছু সংখ্যক রোগীকে ভালো করতে পারেন, তাহলে কি আপনার জীবনে সার্থকতা হয়ে গেল না? এটাই তো জীবনের সব থেকে বড় সার্থকতা। এমনও কিছু ঔষধ আছে, সরি, এমনও কিছু রোগ আছে যেগুলি হয়তো অ্যালোপ্যাথিতে কোনো ট্রিটমেন্টই নাই। এরকম অনেক ওষুধ আছে, আমি কয়েকটা উদাহরণ বলি। যেমন ধরেন জিবিএস, অর্থাৎ গুলেনবারি সিনড্রোম। অ্যালোপ্যাথিতে যান, সে বলবে এটার আপনার কোনো ওষুধ নাই, বাকি জীবন যা আছে আপনি আল্লাহ বিল্লাহ করে কাটান। আল্লাহ বিল্লাহ বুঝছেন তো? মানে নামাজ কালাম করে কাটান, এখন আপনার মৃত্যু সজ্জাই। MND অর্থাৎ মোটর নিউরো ডিজিজ, কোনো অ্যালোপ্যাথিক চিকিৎসা নাই। আলসারেটিভ চিকিৎসা নাই, সিজোফ্রেনিয়া চিকিৎসা নাই, সোরিয়াসিস নাই, অটোইমিউন ডিজিজ নাই, পিসিওএস নাই, আইবিএস নাই, অ্যালজাইমার নাই। কোনটা বলবো আমি? এরকম হাজার হাজার রোগী আছে যেগুলো অ্যালোপ্যাথিক আপনাকে স্টেট বলে দিবে এই ধরনের কোনো চিকিৎসায় অ্যালোপ্যাথিতে নাই। এরপরে তো আবার আছে, দেখেন, আইবিএস, পাইলস, ফিস্টুলা, ভেরিকুসেল, স্পারমাটোসিস ইত্যাদি ইত্যাদি। তাও যাও আছে, তার বেশিরভাগই আপনাকে সার্জারি করতে হবে, অর্থাৎ অঙ্গ ফেলিয়ে দিতে হবে। আচ্ছা, একবার ভেবে দেখেন তো, আল্লাহ তাআলা আমাদের যে অঙ্গগুলা দিছে, যে লোমটা দিছে শরীরের, এটাও কি কোনোটা অকাজের? এই লোমটাও কি আমাদের শরীরের, লোমটা কি আমাদের কাজের না? এই লোম দিয়ে আমরা ঘাম বের করতেছি শরীরের, ঘাম বের হওয়ার মাধ্যমে আমাদের কি হচ্ছে? শরীরকে পরিশ্রুত করছে। তাহলে ভাই আমি লোমটা কেন ফেলে দিব? একটা লোমও যদি আল্লাহ কাজের জন্য দেয়, তাহলে আমি একটা অঙ্গটাকে কেন কাটবো? কি প্রয়োজন আমার সে অঙ্গটাকে কাটার? এখনকার সময় অনেক দেখি যে বাচ্চাদের একটু টনসিল বের হচ্ছে, বাস কেটে ফেলে দিচ্ছে। আচ্ছা, একটা বাচ্চা, সে তো ঠান্ডা খাবে, সে তো আইসক্রিম খাবে, সে তো পানিতে গোসল করবে, এর নামই না বাচ্চা। আপনি কি করবেন? আপনি বয়স্ক মানুষ, আপনি তো করবেন না, একটা বাচ্চা করবে। আমি কি তাকে বাদ দিতে পারবো? তার মানে কি এই যে তার টনসিলটা আমার কেটে ফেলে দিতে হবে? কখনোই না। কারণ হোমিওপ্যাথিতে আলহামদুলিল্লাহ খুব ভালো ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু এই টনসিলটাকে আমরা রিকভার করে দিতে পারি। এছাড়া তো আরো অনেক ধরনের রোগ আছে, যেটা তো আমি মানে বলাই অপেক্ষা রাখে না। বিভিন্ন সার্জিক্যাল কেস, যে কথাটা আমি একটু আগে বললাম, যে একটা যে হয়তো আনমেরিড বা যার হয়তো প্রেগনেন্সি কন্টিনিউ করে নাই, এরকম একটা মহিলার যদি তার যদি পিসিওএস হয়, কিংবা সরি ইউটেরাস প্রলিপস বা কি হয় যে টিউমার হয়, তাহলে এটাকে আমরা কি কেটে ফেলবো? এটা কেটে ফেলে তো মহিলার লাইফটাই পুরো নষ্ট। তাহলে এটা কিন্তু কখনোই সমাধান হইল না, এটা কখনো রোগের সমাধান হতে পারে না যে আমি কেটে ফেলে দিলাম আমার সমস্যা সমাধান হয়ে গেল। নো, বরং সুস্থ দেহটাকে কিভাবে সেটাকে সুন্দরভাবে ওষুধের মাধ্যমে বাঁচিয়ে রাখা যায়, এটাই হচ্ছে দ্যাটস মিন সিস্টেম, এটাই হচ্ছে দ্যাটস মিন ট্রিটমেন্ট। আর যেটা আছে সেটাকে ট্রিটমেন্ট বলা চলে না। অ্যালোপ্যাথির ঔষধগুলি সাধারণত ইতর শ্রেণীর জীবনজন্তুর উপরে প্রয়োগ করা হয়, কিন্তু আমাদের একমাত্র হোমিওপ্যাথি মেডিসিন যেগুলো কিন্তু মানব শরীরে পরীক্ষিত, এবং বেশিরভাগ মেডিসিনে কিন্তু আমাদের শ্রদ্ধেয় হ্যানিম্যান নিজের শরীরে কিন্তু প্রুফ করেন ওষুধগুলি। এবং একটা ইতর শ্রেণীর পশুর মধ্যে ধরেন একটা অ্যালোপ্যাথি গুলা কি হয়, যেমন সাপ, বিচ্ছু, তারপর আপনার ইঁদুর, তেলাপোকা, এদের বাদুর, এদের ভিতরে প্রয়োগ করে আপনি যতটুকু লক্ষণ পাবেন, নিজের ভিতরে প্রয়োগ করলে কিন্তু সেই লক্ষণগুলো আরো বেশি পরিস্ফুটিত হয়। তাহলে কি হলো, সেটা কিভাবে কাজ করছে, কি হচ্ছে না হচ্ছে, সে বিষয়ের প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের শ্রদ্ধেয় হ্যানিম্যান স্যার কিন্তু তার ম্যাট্রোমেডিকে পিউরা বইতে সুন্দরভাবে লিপিবদ্ধ করে গেছেন। তাহলে এখানে একটা জীবজন্তুর লক্ষণের থেকে অবশ্যই একটা মানুষের লক্ষণের মূল্যটা অনেক বেশি। তো যাই হোক, এটা হচ্ছে আরেকটা পার্থক্য। নেক্সট হচ্ছে
নিজস্ব সংবিধান খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। নিজস্ব সংবিধান, আমি বলবো বিবেক। এটা কিন্তু বিবেক। অ্যালোপ্যাথিতে নির্দিষ্ট কোনো সংবিধান নাই, তারা যেমন খুশি তেমন, যেভাবে খুশি সেভাবে কিন্তু মানে গবেষণা করছেন, ওষুধ দিচ্ছেন। মানে নিষিদ্ধ বলতে বা পার্শ্ব প্রতিক্রিয়া এর জন্যই তাদের মধ্যে বেশি দেখা দেয়। কিন্তু অপরদিকে কিন্তু হোমিওপ্যাথি কিন্তু নিজস্ব সংবিধান আছে। কি সংবিধান? অর্গানন অফ মেডিসিন। অর্গানন অফ মেডিসিন একমাত্র একমাত্র হোমিওপ্যাথিতেই অর্গানন অফ মেডিসিন নিজস্ব সংবিধান আছে, যেটা অন্য অন্য কোনো প্যাথিতে আপনি পাবেন না, কোনো প্যাথিতে নাই। এবং এটা আমাদের গর্বের সহিত আমরা বলি যে আমরা অর্গাননকে ফলো করে আমরা ট্রিটমেন্ট দিই। অর্গাননের সমস্ত কিছু লেখা আছে, আপনি কিভাবে ওষুধ প্রয়োগ করবেন, কতটা ওষুধ প্রয়োগ করবেন, কাদের ক্ষেত্রে ওষুধ প্রয়োগ করবেন, কতখানি করবেন, সমস্ত কিছু অর্গানন আমাদেরকে লিখে দিয়েছেন পুঙ্খানুপুঙ্খ ভাবে। কিন্তু যেটা কখনই এলোপ্যাথিতে নাই। এলোপ্যাথিতে আপনি ওষুধ খাচ্ছেন, ব্যথার ওষুধ ঘন্টার পর ঘন্টা, ফলের পরে পরে একটার পর একটা আপনি খেতে যাচ্ছেন, একই ওষুধ 2-3 বার করে দিচ্ছে, বিভিন্ন একই ওষুধ 3-4টা কোম্পানির এজেন্টেরা ধন্না ধরে দিচ্ছে। ওই যেই নাপা সেই এইস সেই প্যারাসিটামল বিভিন্ন গ্রুপে বের হয়েছে। আমাদের হোমিওপ্যাথিতে কি আজ পর্যন্ত দেখছেন একাধিক নামে মেডিসিন গ্রহণ করা? চায়না, দ্যাটস মিন চায়নাই। চায়না ওষুধ অন্য কোনো সাথে মিলবে না। পালসেটিলা, পালসেটিলাই। সিপিয়া, সিপিয়া। এর কমন নাম থাকতে পারে অনেকগুলি, কিন্তু সিপিয়া কিন্তু সিপিআই। সিপিআর কাজ সিপিয়া দিয়েই হবে, অন্য কোনো রেমেডি কিন্তু এর সাথে তুলনা করা যাবে না। তাহলে এই যে মানে 200 বছর আগেও কিন্তু ওষুধগুলা যেভাবে ফল দিত, আজও কিন্তু হোমিওপ্যাথিতে সেভাবেই ফল দিচ্ছে। আর অ্যালোপ্যাথিরা কি হচ্ছে ভিন্ন ধারায় ভিন্ন ধারায়। আপনি আজকে আপনি জিমেক্স 200 খান, কাজ হচ্ছে না, আপনাকে কালকে চেঞ্জ করে অন্য একটা দিবে, 500 mg দিবে জিমেক্স, মানে যেটা আমরা বলি যে অ্যান্টিবায়োটিক। কিন্তু আমাদের কিন্তু সেই যে মাত্রা চলে আসতেছে 50 অষ্টমিক 77 একই মাত্রাতে কিন্তু আমরা সেটাকে অভ্যস্ত রাখছি, একই মাত্রায় কিন্তু আমরা সেটা রুগীদের মধ্যে দিচ্ছি। ঔষধের স্বল্পতা। কি স্বল্পতা? অ্যালোপ্যাথিক ওষুধের সংখ্যা অনেক কম, একই ওষুধ। এবং আমি মনে করি এই ওষুধের স্বল্পতার কারণেই কিন্তু আপনি আজকে একটা প্রেসক্রিপশন নিয়ে আপনি আজকে একটা ফার্মেসিতে যান, একদম ছোট্ট একটা বাচ্চাকেও যদি জিজ্ঞাসা করেন তোমার জ্বর হয়েছে কি খাবা ওষুধ, সে বলে দিবে আমি প্যারাসিটামল খাবো। কাশি হয়েছে কি খাবে ওষুধ, ওই যে বলবে যে ড্রসেরা না কি যেন, আমি আসলে অত নামও জানি না, বলে দিবে যে সিরাপ খায় আসি একটা। এরাও কিন্তু প্রেসক্রিপশন ছাড়া ওষুধ নিয়ে আসতে পারে ফার্মেসি থেকে। কিন্তু আমাদের হোমিওপ্যাথি থেকে আজ পর্যন্ত কোনো ফার্মেসি আছে যে প্রেসক্রিপশন দিলে অ্যাভেলেবল ওষুধ পাওয়া যায়? কখনোই না। কারণ অ্যালোপ্যাথিতে যে পরিমাণের মানে ওষুধ আছে তার থেকে হোমিওপ্যাথিতে 4 গুণ বেশি ওষুধ আছে। 4500 রেমেডি কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে আছে। এবং এই কারণেই হোমিওপ্যাথি কখনোই কোনো ডাক্তার পরীক্ষিত ছাড়া কোনো ওষুধ ব্যবহার করা হয় না। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে এখানে বাংলা টাইপ করার কারণে হয়তো অনেকগুলি নাম ফ্রন্টের কারণে চেঞ্জ হয়ে গেছে, যার জন্য বানানটাও একটু ভুল আসছে। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দিতে গেলে দেখা যায় যে ফ্রন্ট গুলি একটু চেঞ্জ হয়ে যায়, যার কারণে বানানগুলো একটু ভুল হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, এই যে দেখা আছে যে অ্যালোপ্যাথি ওষুধের সংখ্যা অনেক কম, হোমিওপ্যাথিতে যে পরিমাণ ওষুধ রয়েছে তার 1/4 ওষুধ অ্যালোপ্যাথিতে আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। বরং জটিল পার্শ্বক্রিয়া জন্ম দেওয়ার কারণে বহু অ্যালোপ্যাথি ওষুধ নিষিদ্ধ করা হয়েছে। অনেক ওষুধ অ্যালোপ্যাথিতে দেখবেন, এই যে টি খুললে দেখবেন, এই যে কিছুদিন আগেও আমি দেখলাম যে আমরা যে ভিটামিনটা খাই, আমার ঠিক মনে নাই কি জানি 69 নাকি 59, যাই হোক আমার ভুল হতে পারে, এই ভিটামিনটা একদম নিষিদ্ধ। কারণ ওরা যে পরিমাণের ফর্মুলা দিয়ে বা যে রাসায়নিক কেমিক্যালটা দিয়ে তারা বানাইছে সেটা খুব ক্ষতিগ্রস্ত। আজ পর্যন্ত কি শুনছেন আমাদের হোমিওপ্যাথি কোন একটা মেডিসিন আমরা বাজেয়াপ্ত করা হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে, যে মেডিসিনটা চলবে না বাজারে? কখনোই হয় না। কারণ আমাদের সম্পূর্ণ ফার্মাকোপিয়া এবং সব একদম আকরিক থেকে মাদার টিংচারের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে এই রেমেডি গুলি তৈরি করা হয়। তাহলে এখানেও কিন্তু আমি বলতে পারি যে খুব চমৎকার একটা মানে তুলা ধরা হলো। একাধিক ঔষধ প্রয়োগ, এখানে প্রয়োগ হবে, এখানে স্পেলিংটা ভুল হয়েছে, একাধিক ঔষধ প্রয়োগ। আচ্ছা, একটা রুগী
আপনি যদি এলোপ্যাথি ডাক্তারের কাছে যান, তারা কি করবে? আপনার মাথা ব্যথা দিলাম একটা, আপনার পিরিয়ডের সমস্যা আরেকটা দিলাম, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দিলাম গ্যাসের ওষুধ, আপনার কিডনির সমস্যা দিলাম ওষুধ, 4টা 5টা 6টা এমনকি 10টা 12টা পর্যন্ত ওষুধ কিন্তু দিয়ে থাকে। কিন্তু আমাদের হোমিওপ্যাথি, আপনি রোগ যতই নিয়ে আসেন না কেন, ঔষধ কিন্তু আমাদের একটাই। কারণ ওই যে আমরা তো রোগটাকে ট্রিটমেন্ট করতেছি না, আমরা করতেছি মানুষটাকে ট্রিটমেন্ট। অ্যালোপ্যাথিরা কি করে? ট্যাঙ্কিতে ফুটা হইলে তারা মোটর ছেড়ে দেয়, ট্যাঙ্কি ফুটা হয়েছে পানি পড়ুক সমস্যা কি, উপর দিয়ে তো মোটর আসছে, মোটর দিয়ে ট্যাঙ্কি ভরে যাবে, এদিকে মোটরও জ্বলবে ওদিকে ট্যাঙ্কিও ভরবে। আর অপর দিকে হোমিওপ্যাথটা চিন্তা করে মোটরটা জ্বালানো যাবে না, আমার ট্যাঙ্কি ফুটাটা বন্ধ করতে হবে, আমি সেই ফুটাটা খুঁজে বের করি, যেই ফুটাটা বন্ধ করলে রোগ লক্ষণগুলি আর হবে না। অর্থাৎ কি, ভাইটাল ফোর্সটাকে উজ্জীবিত করে দেই। যদি আমি ভাইটাল ফোর্সটাকে উজ্জীবিত করে দেই, তাহলে কিন্তু আমার রোগ লক্ষণগুলি আর সৃষ্টি হবে না। অ্যালোপ্যাথি ডাক্তাররা যারা হচ্ছে যে যাদের হয়তো কিডনির সমস্যা, আপনি কিডনির ডাক্তারের কাছে রেফার করে দিবে। একটা মেডিসিন প্রফেসর কখনো কিডনি রোগী দেখবে না, একটা গাইনোকোলজি বিভাগের ডাক্তার কখনো সে মেডিসিনের কোনো ওষুধ দিবে না। প্রত্যেকটা রোগের জন্য আলাদা আলাদা বিভাগ আছে, আলাদা বিভাগের কাছে তাদের ট্রান্সফার করতে হয়। সে কিন্তু সে কিডনিটা নিয়েই কিন্তু ভাববে। কিন্তু আমাদের হোমিওপ্যাথি সিমটোমিস্ট, লক্ষণ ভিত্তিক। আমাদের কখনো এরকম ধরনের কোনো ট্রিটমেন্ট নাই যে কিডনির জন্য আলাদা ওষুধ, গাইনোকোলজির জন্য আলাদা ওষুধ, পিরিয়ডের জন্য আলাদা ওষুধ, গ্যাসের জন্য আলাদা ওষুধ। না, কখনোই না, এটা কখনোই সম্ভব নয়। তাহলে কেন হোমিওপ্যাথি বেটার হবে না? হোমিওপ্যাথি অবশ্যই বেটার। সূক্ষ্ম মাত্রা এবং স্থূল মাত্রা, হোমিওপ্যাথির প্রত্যেকটা মেডিসিন খুবই সূক্ষ্ম মাত্রা। যেটা আমি অলরেডি একটু আগে আমি বললাম যে 2টা পদ্ধতিতে আমাদের হোমিওপ্যাথি মেডিসিন প্রয়োগ করা হয়। একটা হচ্ছে শততম পদ্ধতি, আর একটা হচ্ছে নব পদ্ধতি, যেটা আমরা নবতম মানে যেটা হচ্ছে পঞ্চাশ অষ্টমিক পদ্ধতি। হ্যাঁ, এই পঞ্চাশ অষ্টমিক পদ্ধতিটা হচ্ছে খুবই সূক্ষ্ম মাত্রা, এবং এই সূক্ষ্ম মাত্রাটা এত সুন্দর যে একদম রোগীর যখন এই সূক্ষ্ম মাত্রার ওষুধটা সে যখন খায়, অর্থাৎ আমরা যখন প্রয়োগ করি রোগীকে, তখন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তার মানে জীবনী শক্তিটা উজ্জীবিত হয়, এবং এতে করে কিন্তু তার অনেক রোগ লক্ষণগুলো কিন্তু কমে যায়। কিন্তু অ্যালোপ্যাথিতে কিন্তু তা না, অ্যালোপ্যাথিতে কিন্তু সব স্থূল মাত্রা, আস্তে 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 তারা কিন্তু মাত্রাগুলোকে বাড়িয়ে দেয়। একটা বড়ির জায়গায় 2টা, আপনার 500 ml হয় না, ঠিক আছে 1000 ml খান, 2টা বড়ি একসাথে একত্র করে খান, তাহলে কি সূক্ষ্ম মাত্রাটার জায়গা কিন্তু এখানে বিপুল হয়ে গেল। হোমিওপ্যাথি মায়াজমের উপর ভিত্তি করে দলগতভাবে ওষুধ ভাগ করে, কিন্তু অ্যালোপ্যাথিরা কিন্তু রোগের নামের উপর ভিত্তি করে ওষুধ ভাগ করে। এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। হোমিওপ্যাথিতে মায়াজম বলে একটা কথা থাকে। মায়াজম কি? তার বংশগত, তার জেনেটিক কিছু সমস্যা যেগুলি হয়তো বহন করে আসে। আপনার বংশে টিবি আছে, আপনার বংশে টিবি, যক্ষা বা হার্ট অ্যাটাক বা যাই বলেন না কেন, অন্য কোনো কিছু, যে কোনো রোগী থাকতে পারে, সেটা আপনারও হতে পারে, কারণ বংশ পরম্পরায় কিন্তু রোগগুলো পেয়ে থাকে। কিন্তু যে বিষয়গুলি হয়তো অ্যালোপ্যাথিরা কখনোই বিশ্বাস করে না, এবং অ্যালোপ্যাথিরা কিন্তু সেই মানে বংশ পরম্পরা বা মায়ের জীবন করে ভিত্তি করে কোনো ওষুধ দেয় না। আপনার বাবার হয়েছে, অসুবিধা কি? আপনাকে ট্রিটমেন্ট করতেছে শেষ। আপনার বাবা যক্ষায় মরুক, আপনার বাবা ক্যান্সারে মরুক, পাগল হোক, সেটা তো দেখার বিষয় না, আপনার যেটা আছে সেটা নিয়ে পড়ি। কিন্তু এই যে পরম্পরা, এটা কিন্তু চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। আর আমাদের মাধ্যমে কি হয়? আমরা কিন্তু সেই যে মায়াজমের উপর ভিত্তি করে কিন্তু আমরা রেমেডিটাকে সিলেক্ট করি, কারণ রোগটা যেন আর বারবার ফিরে না আসে, বিশেষ করে ক্রনিক রোগের ক্ষেত্রে। কিন্তু অ্যালোপ্যাথিরা সবগুলোকে সাপ্রেস্ট করে রাখে। অ্যালোপ্যাথিরা হয় উপশম দেয়, আর আমরা কিউর করি। হোমিওপ্যাথিরা কিউর করে, আর অ্যালোপ্যাথিরা উপশম দেয়। অ্যালোপ্যাথি বেশিরভাগই মানে ডাক্তারদের দেখবেন তারা ম্যানেজমেন্ট নেয়, খুব ম্যানেজমেন্ট। এটা অবশ্যই আমাদের হোমিওপ্যাথিতেও আছে। আমাদের হোমিওপ্যাথিতেও ইনশাল্লাহ আমি আপনাদের ম্যানেজমেন্ট নিয়েও পড়বো। ম্যানেজমেন্টও কিন্তু একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, কারণ আপনি রোগীকে ওষুধ দিচ্ছেন, ওষুধ তো আপনি অবশ্যই একটা রেমেডি দিবেন, কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি তাকে খাবার দাবার প্রপার কথাবার্তাগুলো যদি না বলে দেন, তাহলে কিন্তু রোগীকে কোনোভাবেই আপনি কিউর করতে পারবেন না। যে কোনো একটা বিষয়, একটা রোগী হয়তো বা তার দেখা গেছে যে তার কি বলবো, স্টোন হওয়ার প্রবণতা বেশি,
সাপোজ ধরেন আপনার কাছে একটা পেশেন্ট আসলো, দেখা গেলেন তার কিডনিতে স্টোন হয়েছে বা লিভারে স্টোন হয়েছে বা যে কোনো জায়গায় তার স্টোন হয়েছে। এখন আপনি ওষুধ দিলেন ঠিকই, তাকে ম্যানেজমেন্ট দিলেন না। তাকে আপনি বলে দিলেন না যে আপনাকে বেশিরভাগ লবণ খাওয়া যাবে না, আপনার চিনি খাওয়া যাবে না, বিশেষ করে লবণটা আপনি যদি বেশি খান তাহলে আপনার স্টোন ফর্মেশন করবে। তাহলে আপনার কিন্তু কখনোই ওষুধটা সঠিক জায়গায় প্রয়োগ হলো না। আপনাকে ওষুধও দিতে হবে, সাথে সাথে ম্যানেজমেন্টও দিতে হবে। আর এলোপ্যাথটা কি করবে, উপশম দিয়ে রাখবে। ওই যে চলবে, আপনার থাইরয়েড হয়েছে, আপনি থাইরক্স খাবেন 30, চলবে মৃত্যুর আগ পর্যন্ত। যতদিন মরবেন, কবরে যাওয়ার আগে ওষুধ খায় মরে যাবেন। মুখে ভাত থাকুক আর না থাকুক, ওষুধ কিন্তু ঠিকই থাকবে, এটার মিস নাই। এই চলবে কথাটা কিন্তু তারা কন্টিনিউ করে, কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু এই চলবে বলে কোনো শব্দ নাই। আচ্ছা, এখন আমি তো তখন এলোপ্যাথি এবং হোমিওপ্যাথির পার্থক্য তুলে ধরলাম, এবং আরো অনেক পার্থক্য আছে আসলে। এগুলো খুবই এই পার্থক্য যেগুলো হয়তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে পার্থক্যগুলো কি। এখন একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে অনেক রুগীরাই আসে বা অনেক ডাক্তার বা অনেক স্টুডেন্টরাও মানে এটা প্রশ্ন করে যে অ্যালোপ্যাথি ওষুধের উপর কি হোমিওপ্যাথির কোনো প্রভাব ফেলে, কিংবা যারা অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছে তারা কি হোমিওপ্যাথি ওষুধ খেতে পারবে, সহজ সুন্দর বাংলা ভাষা যেটা আর কি। আচ্ছা, এখানে আপনারা কজন জয়েন করছেন আমি জানি না, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি না। যে কয়জনই জয়েন করেন, একবার বলেন তো দেখি এমন একজন মানে রুগী বা মানুষ আপনারা পাবেন যে আজ পর্যন্ত অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে আসে নাই? পাবেন কি? একটু প্লিজ বলেন, না, কারণ পাওয়া আমি যাবে না। এখানে। হ্যাঁ, কেন পাওয়া যাবে না? এটা নাই আসলে, সবাই সবাই কিন্তু অ্যালোপ্যাথি খায় আসে। তাহলে কি আমরা কি তাহলে ব্যর্থ? আমরা হোমিওপ্যাথটা কি তাহলে না, ব্যর্থ? ব্যর্থ না ম্যাম। ব্যাপারটা হচ্ছে, আমার ছোট সময়ের কথা মনে আছে। আমার এখানে এই এই ইউনিয়নে একজন মাত্র হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, যিনি ওই বই পড়িয়ে চিকিৎসা দিতেন। জি, শুধুমাত্র বই পড়ে চিকিৎসা দিতেন। আর ওই যে অ্যালোপ্যাথিক ডাক্তার, এর বহুত ডাক্তার পাওয়া যাইতো। এই এই আমাদের যে এখন যে প্রশিক্ষণের ব্যবস্থা হইতেছে, যে আপনারা ব্যবস্থা করছেন, এইরকম হাতে কলমে কোনো প্রশিক্ষণ ছিল না, বা এরকম কোনো কোর্স জি, ছিল জি। কিনা তখন আমাদের জানা নাই। না না না, এটা খুবই কম। আমরা তো আমাদের সময় তো পাইনি এরকম। আপনাদের যে সুন্দর একটা ব্যবস্থা আমরা করে দিয়েছি, এই যে আপনারা দেখেন লেপের নিচে বসে আরাম করে সোয়েটার কার্ডিগান গায়ে দিয়ে বসে আপনারা ক্লাস নিচ্ছেন। আমরা কিন্তু আমরা নিজেরা, আমার ব্যক্তিগত, আমার তো খুব বেশি একটা আমি হোমিওপ্যাথি লাইফে আসিনি, বলতে পারেন হোমিওপ্যাথির এখনো আমি অনেক কিছুই অজ্ঞ, কিন্তু তারপরেও কিন্তু আমাদের অনেক কষ্ট করে কিন্তু এটুকু অর্জন করতে হয়েছে, যে অর্জনটুকু সম্পূর্ণ আপনাদের জন্য। আমরা চাই হোমিওপ্যাথি সবাই শিখুক, জানুক, বুঝুক, এটাতে আগায় আসুক। এখনো কিন্তু সেই বই পড়েই কিন্তু অনেক ডাক্তাররা আছেন যারা কিন্তু ছোট্ট একটু মেডিসিনের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে কিউর করছে। তাহলে কিভাবে হোমিওপ্যাথি কাজ করলো বলেন? যদি অ্যালোপ্যাথিক খাওয়ার পাশাপাশি যদি হোমিওপ্যাথি কাজই না করতো, তাহলে কেন মানুষ হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা নিল? তাহলে এই কথাটা কি আমাদের বলা যাবে যে ও তো অ্যালোপ্যাথি খাই আসছে, ওর ভিতরে হোমিওপ্যাথি কাজ করবে না? এটা সম্পূর্ণ ভুল একটা কথা। এটা ভুল কথা। হ্যাঁ, অবশ্যই তার ভিতরে হোমিওপ্যাথি কাজ করবে। দেখেন এখানে সুন্দরভাবে একটা কথা আছে, অ্যালোপ্যাথি ওষুধ হলো ম্যাটেরিয়াল বা নির্দিষ্ট সময় পর নষ্ট হয়ে যায়। আর অ্যালোপ্যাথিক ওষুধ শরীরে স্থানিক কোনো কারণের উপর ভিত্তি করে প্রয়োগ করা হয়ে থাকে। সোজা কথায় বলতে গেলে শরীরের একটি নির্দিষ্ট স্থানে জোর করে কিছু আদায় করে থাকে। শরীরের একটা নির্দিষ্ট স্থানে, দেখেন আমি বোল্ড করে দিয়েছি, শরীরের একটা নির্দিষ্ট স্থানে জোর করে কিছু আদায় করে অ্যালোপ্যাথিরা, কিন্তু আমরা কিন্তু জোর করে করি না, আমরা ভালোবেসে আদায় করি। কি ভালোবেসে আদায় করলাম? আমাদের কাটতে হচ্ছে না, আমাদের টানতে হচ্ছে না, আমাদের চলবে লিখতে হচ্ছে না, আমরা সুন্দর স্মুথলি কিউর করে দিলাম। অপরদিকে হোমিওপ্যাথি ওষুধ হলো শক্তিকৃত, যা কখনোই নষ্ট হয় না। আর হোমিওপ্যাথি ওষুধ আপনার তাছাড়াও ডিএনএ তে। আমি একটু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, তাছাড়াও আমরা একজন রোগীকে শারীরিক, মানসিক এবং সামাজিক উভয় দিক থেকে, এই তিনটা দিক থেকে আমরা সুস্থ করার চেষ্টা করতেছি। জি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। শুধু তাই না, এই যে আমাদের যে যেমন আমি এই যে একটু আগে সিজোফ্রেনিয়ার কথা বললাম, আপনি বলেন তো সিজোফ্রেনিয়ার কোনো ট্রিটমেন্ট আছে? নাই। কয়টা রোগী আপনি, ওরা সবসময় ম্যানেজমেন্ট দিবে, এই ম্যানেজে চলেন, সারা জীবন ওষুধ খান, ভালো হবে। আচ্ছা, সিজোফ্রেনিয়া বাদ দিলাম, সেক্সুয়াল রোগী আপনি বলেন তো দেখি, সেক্সুয়াল রোগীদের কি স্থায়ী ভাবে কোনো অবলম্বন অ্যালোপ্যাথিতে আছে? ওদের শুধুমাত্র ওয়ান টাইম মেডিসিন। হ্যাঁ, ওয়ান টাইম মেডিসিন দেন। আপনি নতুন বিয়ে করেছেন, আপনার জীবন ভেঙে যাচ্ছে, বাসরঘর হচ্ছে না, যান আপনি
যতদিন খাবেন ততদিন বাঁচবে, যতদিন খাবেন না শেষ। অথচ আমাদের হোমিওপ্যাথি কিন্তু সুন্দরভাবে এগুলো কিউর করে আসছে। যার কারণে কিন্তু আমরা হোমিওপ্যাথিতে আজও কিন্তু মানে টিকে আসি। হ্যাঁ, এবং বুঝতেই পারছেন যেখানে আমি কথাটা বলি যে অপরদিকে হোমিওপ্যাথি ওষুধ ধরো শক্তিকৃত, যা কখনো নষ্ট হয়ে যায় না। আর হোমিওপ্যাথি ওষুধ আপনার ডিএনএ তে প্রিডোমিনেন্ট বা ট্রু ডিজিজ কে কিন্তু রিসিভ করে, যা ভাইটাল ফুডস কে সজ্জীবিত করে এবং শরীরে যাবতীয় রোগ লক্ষণকে পরিসমাপ্ত ঘটায়। কাজে এই দুইটা ক্রিয়া ক্ষেত্র ভিন্ন, তাই এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারি যে অ্যালোপ্যাথি ওষুধ এবং হোমিওপ্যাথি ওষুধ একই সাথে ব্যবহার করা যায়। তবে কোন পরিস্থিতিতে তা করতে হবে সেটা কিন্তু অবশ্যই চিকিৎসকের দায়িত্ব। এটুকু আমার লিখে দিতে হয়েছে এই জন্যই, কারণ হয়তো অনেকে না বুঝে দিয়ে দিতে পারে। এখানে আবার কথা থাকে, যেমন অনেকে আবার একটু এখানে একটু মানে সীমাবদ্ধতা আছে, যেটা আমি বলে দিচ্ছি। যেমন হচ্ছে যে আপনার কাছে একটা প্রেশারের রোগী আসলো, সে তো নিশ্চয়ই আপনার কাছে শুধু প্রেশারের রোগ নিয়ে আসবে না, না, তাই না? সে তো আরো নানান ধরনের সমস্যা নিয়েই আপনার কাছে আসবে। এখন একটা প্রেশারের রোগী যদি আপনার কাছে আসে, তাহলে আপনি কি হুট করে তাকে প্রেশারের এটা অফ করে দিবেন, বন্ধ করে দিবেন যে আপনি আর প্রেশারের ওষুধ খান না? এটা কিন্তু নিছক বোকামি হবে। হ্যাঁ, বন্ধ করা যাবে না। প্রেশারের ওষুধটা আপনি বন্ধ করবেন কখন? আস্তে আস্তে, কারণ একটা সময় তার শরীরে সেটা অ্যাডজাস্টমেন্ট লাগবে। অ্যাডজাস্টমেন্ট আগে অ্যাডজাস্টমেন্ট হয়ে নেই। এখন আপনি, যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই। এখন আমাদের বাংলাদেশে হচ্ছে রাত, এখানে কয়টা বাজে? 9টা 41 বাজে। আমেরিকায় কয়টা বাজে? আমেরিকায় ভোর 9টা বাজে, সকাল 9টা। তাহলে এখন আমেরিকার মানুষরা কি ঘুমাবে? ওরা জেগে থাকবে? আমরা ঘুমাবো। এটা কারণ কি? কারণ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আপনি যখন এই বাংলাদেশ থেকে যখন আমেরিকা যাবেন, তখন কিন্তু আপনি যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার ঘুমটা আসবে না। কারণ অ্যাডজাস্ট করে নিতে হবে আপনার। আপনি 2, 3, 4, 5 দিন, 1 সপ্তাহ হলে আপনার ঘুমের খুব ডিস্টার্ব হবে। কারণ ওই যে আপনার যে মেলানিনটা, ওটা তো টাইম সে ঘুরছে। হ্যাঁ, সে তো পাচ্ছে সঠিক সময়। 7-8 দিন পরে কিন্তু দেখবেন যে আপনি অ্যাডজাস্ট হয়ে গেছেন, তখন কিন্তু আপনি সঠিক টাইমে কিন্তু আপনার ঘুমটা আসবে। ঠিক মানসিক শরীরও তাই। আপনি এতদিন পর্যন্ত আপনি 10, 15, 20 বছর যাবত আপনি ডায়াবেটিস ওষুধ খাচ্ছেন, আপনি প্রেশার ওষুধ খাচ্ছেন, তা আপনি সেটা একদিনে বাদ দিতে পারবেন? না, কখনোই না। সেটা বাদ দেওয়ার জন্য আপনাকে আস্তে আস্তে দিতে হবে, যে ভুলগুলি আমরা প্রায়শই করি। হ্যাঁ, ইয়াটা অফ করলে মনে ভালো হয়, রেকর্ডটা অফ করে দিন। দাদা, রেকর্ডটা অফ করেন। দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাডাম, করছে রেকর্ড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কারণ এগুলো আমাদের মানে ইয়ের কথা, তো এর জন্য এটা রেকর্ডে দিলাম না। দেখা যাচ্ছে যে অনেকে আছে যে আমি তো হোমিওপ্যাথি দিয়ে দিলাম, তাইলে আমি এখন তাকে বন্ধ দিয়ে দিলাম, মানে এই প্রেশারের ওষুধ বা ডায়াবেটিসের ওষুধ। এটা কিন্তু একটা রোগীর জন্য খুবই ক্ষতিকারক। আপনি চালায় যাবেন, কিন্তু কিভাবে? যেখানে আপনি দিনে খাইতেন 2টা প্রেশারের ট্যাবলেট, সেখানে একটা। যেখানে সপ্তাহে 7 দিন খাওয়া হতো, সেখানে সপ্তাহে দিবেন 2 দিন বা 1 দিন। এভাবে আস্তে 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 পর্যায়ক্রমে আজকে 7 দিনে 3টা খাচ্ছে, পরের সপ্তাহে 7 দিনে 2টা খাবে, তারপরে সপ্তাহে 7 দিনে 1টা খাবে, তারপরে সপ্তাহে মাসে 1টা খাবে। বাস, আপনার হোমিওপ্যাথি তার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল, আর এলোপ্যাথিটা আস্তে আস্তে দূর হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট। দ্যাটস মিন ম্যানেজমেন্ট। আপনি কিভাবে রোগীকে ম্যানেজমেন্ট করলেন, এটাই কিন্তু সেটা বোঝার বিষয়। হ্যাঁ, তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা মিটিং আছে, স্যার অলরেডি বলেছেন, যার কারণে আমি খুব সংক্ষিপ্ত করে বুঝালাম। যদি এর মধ্যে আপনাদের কারো কোশ্চেন থাকে তাহলে কাইন্ডলি করতে পারেন, তাহলে মিটিং এ জয়েন করতে হবে আমাদের। আর সর্বোপরি আপনারা মতামত দেন, আপনারা কিভাবে আসলে চাচ্ছেন আমাদের কাছে ক্লাসগুলি, যেভাবে করালে হয়তো আপনারা মানে বেটার পাবেন, সেই মতামত দিতে পারেন। যে ম্যাডাম এইভাবে যদি করান তাহলে হয়তো আমরা ভালো করে বুঝতে পারবো। আমি চেষ্টা করবো আপনাদেরকে সেভাবেই আপনাদেরকে ডেলিভারি দিতে। যদি কারো কোশ্চেন থাকে তাহলে কাইন্ডলি করতে পারেন। আর আমাদের আরেকটা মিটিং চলছে, আপনারা বোধহয় লিঙ্ক সম্ভবত পেয়েছেন, ওই লিঙ্কে জয়েন করতে পারেন। 8:30 থেকে 9:30 থেকে মনে হয় এটা লিঙ্কটা ওপেন করা হয়েছে। কারো কোনো কোশ্চেন আছে কি? আজকে আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আসলে ওই যে সময় স্বল্পতার জন্য আর বলতে পারিনি। কোনো কোশ্চেন থাকলে আপনারা বলেন কাইন্ডলি। আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে? জি, ক্লাস ভালো লাগছে। এই যে জিবিএস কথাটা বললেন, জি, জিবিএস এর ফুল মিনিংটা কি?
গুলেনবারি সিনড্রোম। গুলেনবারি সিনড্রোম। হ্যাঁ, গুলেনবারি সিনড্রোম। এটা একটা অটোইমিউন ডিজিজ। এটা আসলে না, অ্যালিপ্যাথিরা না করে দেয়। আমি তো আইবিএস এর নাম শুনছি, কিন্তু এইটা আপনার কাছে হ্যাঁ নতুন। আছে, এটা অনেক রোগী আছে। আমি 360টা রোগ নিয়ে অলরেডি মানে এগুলো ঘাটাঘাটি করেছি এবং মোটামুটি অনেক রোগ সম্পর্কে জানি। যাই হোক, সেটা আপনারা যারা প্র্যাকটিস অফ মেডিসিন ক্লাস করবেন সেখানে রোগ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা। হ্যাঁ, অনেক রোগ আছে, জিবিএস আছে, এমএনডি আছে, ডিএমডি আছে, পিসিওএস মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। হ্যাঁ, অনেক, মানে রোগের অভাব নাই আসলে, আচ্ছা। রোগের কোনো অভাব নাই। আমাদের কি, আমাদের ভালো ডাক্তারের অভাব। আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি, আপনি যদি ভালো একটা ডাক্তার হন, আপনাকে রোগীরা খুঁজে নিবে। সাইনবোর্ডও লাগবে না, ব্যানারও লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনাকে ডাক্তাররা রোগীরা খুঁজে নিবে। আমাদের সমাজে সব থেকে জিনিসটা বড় অভাব, সেটা হচ্ছে ভালো একটা ডাক্তারের অভাব, নলেজেবল ডাক্তারের অভাব। আপনি নিজেকে নলেজেবল ডাক্তার বানান, রোগীরা আপনার পিছনে ঘুরবে, টাকা উড়বে, আপনি নিয়ে শেষ করতে পারবেন না। কিন্তু প্রথমে যদি চিন্তা করেন যে আমি টাকা কামাবো, রোগীর সেবা যেমনই হোক, আমার টাকা কামানোর উদ্দেশ্য, তাহলে কখনোই ভালো ডাক্তার হতে পারবেন না। ভালো ডাক্তার হওয়া যাবে না। ভালো ডাক্তার হতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর জ্ঞান থাকতে হবে। অ্যালোপ্যাথটা কিন্তু একটা বিষয়ের উপর বিশেষজ্ঞ থাকে, যে মেডিসিন। অ্যালোপ্যাথিতে পাশ করা অনেক কঠিন, কিন্তু রুগী দেখা অনেক সহজ। আর আমাদের প্যাথিতে পাশ করা সহজ, কিন্তু রুগী দেখা অনেক কঠিন। কঠিন, বিশেষ করে জটিল রোগীগুলাকে। তাই আপনারা যদি সিরিয়াসলি পড়াশোনা করেন, আর এজন্যই কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের এই কোর্সটা চালু করা, কারণ এই কোর্সটাতে যদি আপনারা, আমার দৃঢ় বিশ্বাস, এখানে যে টিচার গুলি আছেন তারা সবাই আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং খুবই কোয়ালিটি সম্পন্ন। আপনারা যদি একটু সময় করে আমাদের এই ক্লাসগুলি করেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে ইনশাল্লাহ আপনারা মানে ভালো একজন ডাক্তার হওয়ার জন্য যা প্রয়োজন তা সবই আমরা এখান থেকে করাই দিব। আপনার শুধু প্রয়োজন হচ্ছে ধৈর্য, জ্ঞান এবং সময় মতো উপস্থিতি। যদি আপনি সেই পরিশ্রমটুকু আমাদেরকে দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমরা সবাই কথা দিচ্ছি, আপনাকে একদম একটা ভালো ডাক্তার বানানোর জন্য যা দরকার তা সবই আমরা এখান থেকে গড়িয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের একটু দাবি ম্যাডাম, যে জি বলেন। আপনারা যে সময়টা আপনারা নিয়ে যে সিলেবাসটা কভার করেন, হয় সময়টা বাড়ান, নতুবা আপনারা ওই আলোচনার বিষয়টা কমান। এখানেই তো সমস্যাটা, কারণ হচ্ছে যে সময় তো কিভাবে বাড়াবো বলেন? 12 বছরের 12 মাস, তার মধ্যে 10 মাস, আবার 1 মাস তো যাবে আপনাদের এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষা টরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, এখানে একটা ঝামেলা। আবার ধরেন ম্যাট্রিক যেমন 25টা মেডিসিন, এখন আপনি বলেন 25টা মেডিসিন আপনাকে পড়াইতে গেলে আমার 25 দিন সময় লাগবে, মানে 25টা ক্লাস লাগবে, তাই না? এছাড়া তো আনুষ্ঠানিক 25টা ক্লাসও হবে না, কারণ আপনারা জানলে হয়তো অবাক হবেন, এক একটা পলিক্রেস্ট মেডিসিনের আমার 4টা 5টা করে পার্ট আছে, 4টা 5টা লেকচার দিচ্ছি একটা পলিক্রেস্ট মেডিসিনের। তাহলে সে করে আমি 5টা পর্ব আমি একদিনে কিভাবে আপনাদেরকে শিখাই দেব? বাট করতে হবে, কিছু করার নেই, কারণ সময় তো অল্প। আপনারা তো সেই সময়, আমরা যদি এখন বলি যে ফার্স্ট ইয়ারের ক্লাসটা 2 বছর চালাবো, আপনারা কি করবেন বলেন? এক ইয়ারে কি কেউ 2 বছর থাকে? এটা কখনোই পসিবল না। তো যাই হোক, তারপরেও আমরা এর জন্যই কিন্তু জিস্টটা নিয়ে আসি। আমরা কি করি, আমার যদিও ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়েছে বুঝলেন, কিন্তু আমি ফার্স্ট ইয়ারও করি আর সেকেন্ড ইয়ারও করি। জি, এর জন্য তো দুইটাই, এই সুযোগটা তো এখানে আছে। এবং আমাদের এখানে যারা আছেন তারা কিন্তু কখনো একটা বই দেখে কখনোই মানে তারা প্রেজেন্টেশন তৈরি করে না। যেমন আমি যে ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন তৈরি করি, আমি কমসে কম হলো 20-25টা বই ঘাটাঘাটি করে একটা প্রেজেন্টেশন তৈরি করি। তাহলে কতটা জিস্ট প্রেজেন্টেশন আপনারা পান, যেটা হয়তো আপনাদের লাগে না, কিন্তু আমরা কিন্তু সেটাকে এনে আপনাদের সামনে জাস্ট তুলে ধরছি, শুধু নেওয়ার বিষয়টা আপনাদের। আর আমি কিন্তু ইনশাল্লাহ এর পরের বার কিন্তু জিজ্ঞাসা করব, হ্যাঁ, আগের ক্লাসের রিভিউ গুলি, যে কিভাবে কি হয়। আপনারা কিন্তু কাইন্ডলি একটু সাড়া দিবেন, কারণ যদি কোঅপারেট না করেন তাহলে কিন্তু ক্লাসের মজা থাকে না। একটু কথা বললে, একটু কোঅপারেটিং করলে ক্লাসগুলোর একটু মজা, মানে মর্যাদা বৃদ্ধি পায়, এই আর কি। আর কেউ কি কিছু বলবেন? জি ম্যাডাম। জি বলেন। ম্যাডাম একটু অন্য প্রাসঙ্গিক একটু কথা বলতাম। ওই সিও স্যার হলো ডক্টর ইরালাম হুসাইনি স্যার হলো, আমি বলছিলাম আমার এই বিগত এই 1 সপ্তাহ ধরে গায়ে জ্বর আসছে, মানে বিকালেতে হলো এই রাত হলে বেশি হচ্ছে, মাথা চাপ দিয়ে ধরে থাকছে। এখন উনি বলছিলেন যে ব্রানিয়া 200 হলো, ওটা কি যেন বলে, এলএমবি না কি যেন, মেবি
সো আমি হলো আমার মামা একটা ছোটখাটো হোমিওপ্যাথ ডাক্তার, মানে বই পড়ে ওষুধ দেয়। এখন ওইটা 2 ফোঁটা করে খাইতে বলছে, তো ওইটা খেয়ে তো আমার কোনো হচ্ছে না। এখন এই বিষয়ে আমি আপনাকে কি পরামর্শ দেব? এখন স্যার যেভাবে আপনাকে বলছে আপনি সেভাবে খান, কারণ আমি তো খাওয়ার নিয়ম, কিন্তু ওইটা আমি ভালোভাবে করতে পারিনি, তো সেইভাবে আপনি খাইতে স্যারকে পারতেছি না। আবার কন্টাক্ট করেন। আমাদের স্যার যেভাবে বলেছে আপনি উনি যেটা দিচ্ছে ওটা উনি এটা শততমিক দিছে, আর স্যার যেটা দিয়েছে স্যার সবসময় আদর্শ একজন ডাক্তার। আমি স্যারকে খুব কাছে থেকে জানি, উনি একদম মানে ক্লাসিক্যাল ডাক্তার, এবং যত রোগী হোক আপনাকে উনি সূক্ষ্ম মাত্রায় 50 পদ্ধতি মাধ্যমে আপনাকে ওষুধ দিবে। হ্যাঁ, তো আপনি ওনারটা শুনে উনি যেভাবে বলে আপনি সেভাবে কন্টিনিউ করেন মেডিসিন, কারণ একই রোগের জন্য দুইজন ডাক্তারের কোনো দেখা দরকার নেই। আর যদি আপনার ওনাকে দেখান, মানে আপনি যে কাজিনের কথা বললেন, তাহলে ওনারটাই আপনি ফলো করেন। কারণ এক রোগের জন্য দুজনকে দেখাইলে এটা আসলে প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। 2 ফোঁটা করে খাইতে বলছে, এখন খেয়েও তো কোনো মানে কোনো বেনিফিট বা আসলে এই বিষয়ে আমি আপনাকে কোনো পরামর্শ দিতে পারছি না, কারণ আমি তো পুরো টেস্টিং একটা নেইনি, বা কি 2 ফোঁটা খাইলেন আপনি ওষুধের নামটা ঠিক মতো বলতে পারলেন না, এই জন্য আমি দুঃখিত। এই বিষয়ে আপনাকে কোনো পরামর্শ আমি দিতে পারলাম না। জি, আলী আফজাল, আপনি কি কিছু বলবেন? ডাক্তার আলী আফজাল। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। ম্যাম, আমি আজকে ক্লাসে প্রথম ঢুকলাম। আলহামদুলিল্লাহ। জি, আগামী ক্লাসটা কবে হবে?